ওকে, সো তাহলে আমরা এখানে আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, সো আমরা ইলেকট্রিক ফিল্ডের লাস্ট ক্লাসে কি দেখে আসছিলাম? আমরা ইলেকট্রিক ফিল্ডের লাস্ট ক্লাসে দেখছিলাম যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন হয়, তাই না? একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখতে কিরকম হয় এটা আমরা আরেকবার আঁকি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখতে হলো ওকে। সো এখন এখানে থেকে কি করবে? The field lines will be equispaced and parallel to one another. এরকম শেপের, তাই না? এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন তোমাদের মনে আছে ম্যাগনেটিক ফিল্ড পড়তে সময় আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন আমরা বের করতে পারি। ওই ওয়েটা কি ছিল? মোস্তাকিমের কি জ্বর কমছে? হ্যাঁ, হালকা কমে আবার বাড়ে। আচ্ছা, খেয়াল রাখো কিন্তু বেশি স্ট্রেস নিও না, বুঝছো? ভিডিওগুলো কিন্তু থাকবে, বেশি সমস্যা হলে ক্লাস না করলেও প্রবলেম নাই, পরে করতে পারবা। আগে সুস্থ হয়ে নাও ভালো মতো, ওকে? এমনি ক্লাস করতেছো, করতে থাকো, খারাপ লাগলে পরে ইয়ে নিলে সমস্যা নাই, ওকে? আচ্ছা ভাই। ওকে, সো এখন মিফতাহুল বলো, মনে আছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন বের করার প্রসিডিউর কি ছিল? একটা হোয়াইট পেপারের উপর ম্যাগনেটটা বসায় পরে আয়রন ফিলিংস ইউজ করব, স্প্রিঙ্কেল করে দিব আয়রন ফিলিং স্প্রিঙ্কেল করে দিলে পরে তখন আয়রন ফিলিং গুলো নিজেদেরকে ম্যাগনেটিক ফিল্ড ওয়াইজ সাজায় নিবে, ওরকম ছিল। সো এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্নও এরকম করে একটা ওয়েতে বের করতে পারি। এখন ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন বের করার জন্য আমরা একটা সার্টেন জিনিস ইউজ করি, এটা আমরা খাই, অনেকজনই খায়, অনেকজন খায় নাকি না জানি না, যে সেমোলিনা গ্রেন। সেমোলিনা গ্রেন কি জিনিস জানো? সেমোলিনা কি? সুজি। তো আমাদের যে সুজি দানা থাকে না, যে সুজি বানায় না, তো তাহলে ওই সুজির ওই দানাগুলা কি করে? সুজির ওই দানাগুলা ইলেকট্রিক ফিল্ডের কাছে অ্যাট্রাক্টেড হয়, তারা ওইরকম ইলেকট্রিক ফিল্ড পাইলে পরে তখন তারা সুন্দর মতো ইলেকট্রিক ফিল্ড ওয়াইজ অ্যালাইন হয়ে যায়। কিভাবে হয় ওই ব্যাপারটা একটু তোমাদের সিলেবাসের বাইরের জিনিস, যে ডাইপোল ফর্ম করে। ডাইপোলের ব্যাপারটা কি, এটা তোমাদের সিলেবাসের মধ্যে নাই, বুঝছো? তো তাহলে এটা শুধু শুধু এক্সপ্লেন করতে গেলে কমপ্লেক্সিটি বাড়বে। ডাইপোল আমাদের সিলেবাসে নাই, জাস্ট ব্যাপারটা এমন ভাবে চিন্তা করতে হবে যে the semolina grains will act as the same way as iron filling for magnetic field। যে আয়রন ফিলিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেরকম অ্যাট্রাক্টেড হয়ে ফিল্ড ওয়াইজ সেজে যায়, ওরকম সেমোলিনা গ্রেইন কি করবে? ইলেকট্রিক ফিল্ডের জন্য ওরকম ভাবে সে অ্যালাইন হয়ে যাবে আর কি। তো এখন এখানের জন্য আমরা লিখতে পারি কি, the shape of the electric field, sorry, the shape of the electric field can be demonstrated, sorry, electric field can be demonstrated using একটা হলো ক্যাস্টর অয়েল, ওকে, ক্যাস্টর অয়েল, দেন সেমোলিনা গ্রেইন, আর আরেকটা হলো electrodes connected to extra high tension, হ্যাঁ,
এক্সট্রা হাই টেনশন মানে অনেক হাই ভোল্টেজ। হ্যাঁ, এক্সট্রা হাই টেনশন হলো ইএইচটি বলে এটাকে শর্টে, এক্সট্রা হাই টেনশন পাওয়ার সাপ্লাই। সো ইএইচটি পাওয়ার সাপ্লাই মানে এক্সট্রা হাই টেনশন পাওয়ার সাপ্লাই, যেটাতে আমাদের অনেক স্ট্রং একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। ওকে, তাহলে যেন আমরা সিগনিফিক্যান্ট একটা ফিল্ডের প্যাটার্ন দেখতে পাই। এক্সট্রা হাই টেনশন হলো হাই ভোল্টেজ। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন হবে, আমরা একটা ট্রে নিব। হ্যাঁ, আমরা মনে করে এরকম একটা ট্রে নিলাম, একটা ট্রে, একটা ট্রের মধ্যে এখন ক্যাস্টর অয়েল ঢেলে দিব। ওকে, একটা ট্রের মধ্যে এরকম ক্যাস্টর অয়েল ঢেলে দিলাম। এখন ঢেলে দেওয়ার পর আমরা এখানের মধ্যে ইলেকট্রোড গুলি বসাইতেছি, ইলেকট্রোড গুলি বসাইলাম এখানের মধ্যে, and they will be connected to the power supply. Sorry, they will be connected to the power supply. এখন এই যে আমরা কি করলাম, ক্যাস্টর অয়েলের উপরে এখন আমরা এরকম ইলেকট্রোড গুলাকে বসাই দিয়েছি। এখন ক্যাস্টর অয়েলের উপরে আমরা কি করব, সেমোলিনা গ্রেন গুলি, যে সুজি দানাগুলি ঢেলে দিব। এখন সুজি দানাগুলি ঢেলে দিলে কি করবে, the semolina grains will align themselves according to the electric field. সেমোলিনা গ্রেন গুলি ইলেকট্রিক ফিল্ড ওয়াইজ এরকম নিজেদেরকে। বাট ভাইয়া ক্যাস্টর অয়েল তো অনেক স্টিকি, কেমনে এটা অ্যালাইন করবে? তার জন্য অনেক ভোল্টেজ লাগবে না? ওইটার জন্যই তো আমরা এক্সট্রা হাই টেনশন ভোল্টেজ আর এক্সট্রা হাই টেনশন পাওয়ার সাপ্লাই ইউজ করছি, বুঝছো? রাইট। ভাইয়া অন্য কোনো তেল দেওয়া হবে না, লাইক নারিকেল তেল? নারিকেল তেল দিয়ে হয় নাকি এই জিনিসটা আমি পুরোপুরি শিওর না, এটা ট্রাই করে দেখতে হবে। ক্যাস্টর অয়েল দিয়ে আমি নরমালি দেখছি যে এটা হয়। এখানে সেমোলিনা গ্রেইনের মধ্যে ওই যে যেটা বললাম যে ডাইপোল যে অ্যাকচুয়ালি ফর্ম করে, ওইটার জন্য ক্যাস্টর অয়েলের একটা ইফেক্ট থাকে। হ্যাঁ, ক্যাস্টর অয়েল একটা সার্টেন যে কারণে ওইটা লেস ভিসকাস হয় এন্ড তখন গ্রেইনস গুলো ইজিলি মুভ করতে পারে। হিট করা হয় না, এটা নরমালি যেরকম আছে ওরকমই থাকে ক্যাস্টর অয়েল। দেন এখানের মধ্যে আমাদের সুজি দানাগুলি ঢেলে দিলে পরে তখন ইলেকট্রিক ফিল্ড ওয়াইজ যে সুজি দানাগুলি উড়ে চলে যাবে না আর কি, যে সুজি দানাগুলি তখন ওখানের মধ্যে সুন্দর মতো স্টিক করে থাকবে। ঠিক আছে, আর যদি আমাদের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ অনেক বেশি থাকলে তখন কি করবে, সুজি দানাগুলিকে নিজের কাছে টেনে পুরোপুরি নিয়ে নিবে, কোনো প্যাটার্ন দেখতে পাবো না। অন্য তেল হলে তার ভিসকসিটি কম দেখে তখন তার কাছ থেকে টেনে কি করতে পারবে, ইলেকট্রোড গুলা সেমোলিনা গ্রেন গুলাকে নিজেদের পুরো গায়ের সাথে লাগাই ফেলবে, মাঝখানে ইন বিটুইন কোন ফিল্ডের প্যাটার্ন দেখানোর মতো ওরকম আর গ্রেন থাকবে না। বুঝতে পারছো? তো এর জন্য সেমোলিনা গ্রেন ইউজ করলে পরে কি করবো, এটা ওরকম স্টিক করে ধরে রাখবে জায়গা মতো। ঠিক আছে রায়হান? রায়হান বুঝতে পারছো কি বললাম? জি ভাই বুঝছি। ওকে, সো তাহলে this is the EHT power supply. এরপরে these are the electrodes. This is the semolina grain. আর এখানের মধ্যে আমাদের কি দেওয়া আছে, ক্যাস্টর অয়েল দেওয়া, ট্রের মধ্যে ক্যাস্টর অয়েল দেওয়া। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমরা সুন্দর মতো কি করতে পারতেছি, আমাদের ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্নটা কেমন ক্রিয়েট হইতেছে ওই জিনিসটা এরকম সেমোলিনা গ্রেন, ক্যাস্টর অয়েল এগুলা ইউজ করে আমরা শো করতে পারতেছি। ঠিক আছে, এটা শুধু স্টুডেন্ট বুকে এমনি আলাদা লিখে রাখছে, এই এক্সপেরিমেন্ট অলমোস্ট বলতে গেলে কখনোই তারা লিখতে দেয় না। হ্যাঁ, এটা কখনোই তারা লিখতে দেয় না, শুধু শুধু বইয়ের মধ্যে অলওয়েজ ইনক্লুডেড রাখে, আর আমাদের এটা
শুধু শুধু পড়তে হয়। বুঝতে পারছো? সো তাহলে এটা হলো একদম বেসিক প্রিন্সিপাল। এটা মোস্ট প্রবাবলি কারো কোনো কনফিউশন থাকার কথা না। আছে? মুহাম্মদ এটা বুঝছি ভাই। বুঝি না, কি বলছো? বললাম যে ঠিক আছে বুঝছি। ওকে, ভাইয়া ও লেভেলস যেমন আমরা এই আয়রন পাউডার দিয়ে বোধহয় করছিলাম, ওইটা করলে কি হবে না? আয়রন Then ফিলিং এটা এর হওয়ার এখানের কথা। মধ্যে ওইটাকে কি করবে, এখানের মধ্যে তোমার যেটা বললাম যে স্যামোলিনা গ্রেইনের এখানে তারা একটা ডাইপোল ফর্ম করতে পারে। ঠিক আছে, তারা এখানের মধ্যে একটা ডাইপোল ফর্ম করে। এখানের মধ্যে আমাদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড অন্য জিনিসগুলো নিয়ে অনেক কাহিনী আছে, এগুলো তোমরা এখনো পড়ো নাই। বুঝছো? এগুলো তোমরা আরো বড় হইলে পরে পড়বা দেখে, এখন এখানের মধ্যে এক্সপ্লেন করা হচ্ছে না। বুঝতে পারছো? আমাদের সিলেবাস শেষ হওয়ার পর যদি আমাদের এরকম টাইম থাকে দেন আমরা ডাইপোল নিয়েও ডিসকাস করব, যদি আমাদের টাইম থাকে পরে। ওকে, সো এখনের জন্য আমাদের শুধু এতটুকু ব্যাপারটা জানলে হবে। ঠিক আছে রায়হান? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ওকে, হ্যাঁ, নাও আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা জিনিস পড়বো, এটা হলো পটেনশিয়াল এনার্জি, যে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি এন্ড ইলেকট্রিক পটেনশিয়াল। আমরা যে সারা জীবন সার্কিটের ম্যাথ গুলি করে আসছি, হ্যাঁ, আমরা যে সারা জীবন সার্কিটের ম্যাথ গুলি করে আসছি, ওখানের মধ্যে আমরা কি করছি, অলওয়েজ উই ডিটারমাইন দ্য পটেনশিয়াল ডিফারেন্স। আমরা সবসময় কি বের করছি, ভোল্টেজকে কি বলছি, ভোল্টেজ ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্টস ইন আ সার্কিট। তো এখন পটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারটা পড়ে আসছি, কিন্তু পটেনশিয়াল জিনিসটা কি, যে যার ডিফারেন্স বের করি ওই পটেনশিয়ালের ব্যাপারটা কি, ওই জিনিসগুলো আজকে আমরা এখানের মধ্যে যেই এক্সপ্লেনেশনটা দেখবো, এটা দেখলে পরে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা এটা শুরু করি, যে এর মধ্যে কাজটা কি, আমরা ফার্স্টে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আঁকি। ওকে, সো দিস ইজ অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা একটা ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড। এখন এখানের মধ্যে একটা সার্টেন পজিশন হলো এ, এই সার্টেন পজিশনটা হলো এ, আর এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হলো বি। ওকে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট হলো বি। ওকে, ভালো কথা। এখন এখানের মধ্যে আমাদের কয়টা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখা লাগবে। স্ক্রিন দেখা যাবে না কেন নসীন? স্ক্রিন তো দেখতে পাওয়ার কথা। স্ক্রিন সবাই দেখতে পাইতেছো না? হ্যাঁ দেখা যায়। নসীন তুমি, সিলভার কালার আসতেছে, তুমি বের হয়ে আরেকবার জয়েন করো। নসীন তুমি বের হয়ে আরেকবার জয়েন করো, তো তাহলে দেখতে পারবা। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, যে পয়েন্ট এ তে আমাদের একটা চার্জড পার্টিকেল আছে which is a positive charge. ওকে, পয়েন্ট এ তে একটা চার্জড পার্টিকেল আছে which is a positive charge। এখন এখানের মধ্যে খেয়াল করো, আমরা আর্থের সারফেসে আছি রায়হান, আমরা আর্থের সারফেসে আছি। সো তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের কি বলে, আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু কত বলো তো? 9.81। গ্র্যাভিটেশনাল 9.81 পটেনশিয়াল এনার্জি। আর্থের সারফেস আছে, হ্যাঁ, তাহলে তো 0 হবে। এইটাই হলো ভুল। এই ও না ভুলটা না ভাইয়া, হবে না হবে না না না, এখানে হচ্ছে আর্থের রেডিয়াস ইনটু মাস ইনটু 9.81। ভেরি গুড। আর্থের রেডিয়াস ইনটু আমার ম্যাস ইনটু 9.81। সো এখানের মধ্যে বেসিক কাজটা কি করতেছি দেখো। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, এটা তোমাদেরকে মোস্ট প্রবাবলি এএস এ থাকতে সময় বলছিলাম। হ্যাঁ, এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে তুমি আর্থের সারফেসে আছো। ওকে, এখানের মধ্যে মনে করো রায়হান হলো অ্যাস্ট্রোনট। হ্যাঁ, রায়হান আর্থের সারফেসে আছে।
রায়হানের একটা সার্টেন জিপি এর ভ্যালু আছে, ওকে, হি হ্যাজ আ সার্টেন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ভালো কথা। এখন ফারিয়া এটার অ্যানসার দিবা, ওকে, যে রায়হান এখন আর্থের সারফেস থেকে উপরে যাচ্ছে, ও আর্থের সারফেস থেকে যত উপরে যাবে ওর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়বে নাকি কমবে? পারবে বাড়বে, ওকে, ভালো কথা। তো তাহলে তার because height বাড়তেছে, এটাই যে হাইট বাড়তেছে আর আর্থের সেন্টার থেকে তার ডিসটেন্স বাড়তেছে, হ্যাঁ তো তার মানে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে, ভালো কথা। সো সে যত উপরে যাইতেছে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়তেছে, সে যত উপরে যাইতেছে তার গ্র্যাভিটেশনাল জি এর ভ্যালু কমে যাচ্ছে না? জিপি এর ভ্যালু কমবে না তো, হাইট গেইন করলে পরে কি জিপি বাড়ে নাকি কমে? আমার ইন্টারনেট স্লো হচ্ছে। কি 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 আমি শুনতে পাই নাই। জিজ্ঞাসা করছি যে হাইট ইনক্রিজ করলে জিপি বাড়ে নাকি কমে? বাড়ে। বাড়ে। সো তাহলে যত হাইট ইনক্রিজ করবে তত কি করবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, তাই না? সো এখন সে যত উপরে উঠতেছে জিপি বাড়তেছে, সে যত উপরে উঠতেছে জিপি বাড়তেছে। এখন জিপি বাড়তে 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 মনে করো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে না ফারিয়া? আচ্ছা, ইন্টারনেট মোস্ট প্রবাবলি ল্যাগ করতেছে। ফারিয়া শুনতে পাইতেছো? ওকে, সো তাহলে অন্য কাউকে কোশ্চেনটা করি, ও ওখানে ভিডিও থেকে ওরকম দেখে নিতে পারবে, ঠিক আছে? সো এখন কুমকুম বলো, হ্যাঁ, কুমকুম বলো যে যত নাকি এরকম হাইট গেইন করতেছে, হ্যাঁ, যত নাকি এরকম হাইট গেইন করতেছে তত কি জিপি বাড়বে না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো জিপি বাড়তেছে, ভালো কথা। এখন আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের তো একটা শেষ আছে নাকি? হ্যাঁ। ওকে, সো একদম আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের একদম বর্ডারে চলে গেছে, সো ওখানে ওর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি হবে? ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ। এখন যদি সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা আছে, ওকে, সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা আছে এটাকে যদি সে ক্রস করে চলে যায়, যে সে এখন রায়হান এখন কি করছে? আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে গেছে, তো এখন যায় তার পটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো তাহলে এখানের মধ্যে ফারিয়া দেখো কি জিনিস, যে কোন একটা ভ্যালু, এই যে জিপি, আমরা যত হাইট গেইন করতেছি জিপি বাড়তেছে, যত হাইট গেইন করতেছি জিপি বাড়তেছে, বাড়তে 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 যা কেমনে করে জিরো হয়? বিকজ আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে গেলে আমার জি জিরো হয়ে যাচ্ছে। সো আমার সো হোয়াট অ্যাবাউট দ্য কনজারভেশন অফ এনার্জি, যে আমাদের এনার্জিটা বাড়তে বাড়তে, এনার্জি তো আছে, আমি যখন নাকি একদম এক্সট্রিম এন্ডে চলে গেলাম আমার তো এনার্জিটা আছে, সো তাহলে আমি ওখানে পার করে ফেলার পর এনার্জি তো কনজার্ভ থাকার কথা, সো তাহলে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে গেলাম, নো গ্র্যাভিটেশনাল ফিল্ড, সো নো জিপি। সো তাহলে এত যে আমি এনার্জি গেইন করলাম কোথায় গেল? কাইনেটিক এনার্জি। ওখানে তুমি ফিল্ডের বাইরে জাস্ট চলে গেছো, এখন তুমি আর মুভও করতেছো না, জাস্ট তুমি বাইরে যে রেস্টে চলে আসছো, তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডেও নাই, তুমি জাস্ট ওখানের মধ্যে রেস্টে আছো। সো এখন তোমার এখানে এত যে জিপি বাড়লো কি হইলো? ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায় না? ওয়েট, আমি জানি না। এখানের সিক্রেটটা হলো যে the gravitational potential energy that we have নেগেটিভ থাকে। এক্সিলেন্ট মাহি, যে আমাদের যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা আছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি কি? নেগেটিভ। ওকে, the gravitational potential energy that we have when we are within a gravitational field, আমাদের পটেনশিয়াল এনার্জিটা কি? নেগেটিভ একটা পটেনশিয়াল এনার্জি। সো নেগেটিভ থাকলে পরে কোন একটা জিনিস বাড়তে বাড়তে ইভেন্চুয়ালি কি হতে পারে ফারিয়া? জিরো হইতে পারে, তাই না? এই জিনিসটা তো তোমাদের ইয়েতে পড়ার কথা, ইউনিট 2 তে। ইউনিট 2 তে তোমরা ইলেকট্রন ট্রানজিশন পড়ছো না? এর মধ্যে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে 7টা এনার্জি লেভেল আছে, তো ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে উপরে উঠতে উঠতে আয়নাইজেশন এনার্জি সমান এনার্জি পাইলো জাস্ট। সো তাহলে পরে সে কি করবে? সে কোনো মতে সে নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্সের বাইরে চলে গেল,
এখন ইলেকট্রনের এনার্জি কত 0। সো তাহলে ইলেকট্রন যত আপার এনার্জি লেভেলে জাম্প করে তত তার এনার্জি বাড়ে, যত আপার এনার্জি লেভেলে জাম্প করে তত তার এনার্জি বাড়ে। তো ইলেকট্রনের এনার্জি বাড়তে 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 0 কেমনে হয়? যদি তার ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জিটা কি থাকে 0 থাকে, কি বলে নেগেটিভ থাকে, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। সো এটা হলো মেইন ব্যাপার। ওকে, এইগুলা জিনিস কেন বুঝাইতেছি এখানের মধ্যে তোমার ব্যাপারটা দেখো। whenever something is within a field, okay, whenever something is within a field there it has a potential energy, okay, যখন কোন একটা কিছু একটা ফিল্ডের মধ্যে আছে তখন তার কি হবে, তখন তার একটা পটেনশিয়াল এনার্জি থাকবে। আমি একটা ম্যাস, আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকলে পরে আমার মধ্যে একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে, ওকে। সো এইখানের মধ্যে যেটা, এই যে একটা চার্জড পার্টিকেল, এই যে একটা চার্জড পার্টিকেল, তো চার্জ পার্টিকেলটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, তো তার মানে তার মধ্যে কি আছে, একটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আছে, ওকে, তার মধ্যে একটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আছে, ভালো কথা। এখন এই জিনিসটা আমরা আরেকবার আমাদের এক্সাম্পলটা একটু আসি। আমি নিচতলা থেকে উপর তলায় উঠলাম, যে নিচতলা থেকে একতলায় উঠলাম, ওকে, নিচতলা থেকে একতলায় উঠলাম। এখন আমি কি করছি, আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে একটা কাজ করছি, তাই না রোকেয়া? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা কি করতেছি, আমি যখন নাকি নিচতলা থেকে উপর তলায় উঠতেছি আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে একটা কাজ করতেছি। when I do work against the field তখন আমার পটেনশিয়াল এনার্জি বাড়ে। বুঝতে পারতেছো কি বলতেছি? when something does work against the field the potential energy increases, and when something does work towards the field the potential energy decreases. ব্যাপারটা কি বললাম আরেকবার দেখো। তুমি যখন নাকি ফিল্ডের এগেইনস্টে কাজ করবা তখন তোমার পটেনশিয়াল এনার্জি বাড়বে, যখন তুমি ফিল্ডের দিকে কাজ করবা তখন তোমার পটেনশিয়াল এনার্জি কমবে। এখানে ব্যাপারটা আবার ইলেকট্রন দিয়ে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? the electrons that have the maximum energy তারা কোথায় থাকে? একদম নিউক্লিয়াসের কাছের ইলেকট্রন শেলে নাকি একদম আউটার মোস্ট ইলেকট্রন শেলে? সবচেয়ে বেশি এনার্জেটিক ইলেকট্রন কোনগুলা? দূরে থাকে যেগুলা। যেগুলা দূরে থাকে। তো তাহলে কি the electric field of the nucleus, হ্যাঁ নিউক্লিয়াস চার্জ না, so nucleus is trying to pull the electrons towards itself, so ইলেকট্রন গুলাকে যেই দিকে টানতেছে ওইটা অপোজ করে সে যদি তার একটা ডিসটেন্স মেইনটেইন করতে পারে, যে নিউক্লিয়াস চাচ্ছে ইলেকট্রন গুলাকে নিজের কাছে নিয়ে আসতে, সো নিউক্লিয়াসের যত কাছে থাকবা তোমার পটেনশিয়াল এনার্জি তত কম, নিউক্লিয়াসের থেকে যত দূরে যাবা তত তোমার পটেনশিয়াল এনার্জি বেশি, তাই না? সো এখানের মধ্যে কাজটা কি, ফিল্ড তোমাকে যেই দিকে টানবে আর ফিল্ড তোমার উপর যেই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে, তুমি যদি তার অপোজিট ডিরেকশনে মুভ করো তো তখন তোমার পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, বি দ্যাট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, বি দ্যাট ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি, যেটাই হোক, ওকে। সো তাহলে ফিল্ড তোমাকে দিয়ে যা করাইতে চায় তুমি যদি ওটাকে অপোজ করে উল্টা ডিরেকশনে কাজ করো দেন তোমার পটেনশিয়াল এনার্জি বাড়বে, ওকে, যে তোমার মধ্যে একটা এনার্জি স্টোরড থাকবে, সো দ্যাট তোমাকে, যে তুমি কি করছো, গ্র্যাভিটেশনাল ফিল্ড তোমাকে নিচের দিকে টানতেছে, তুমি গ্র্যাভিটিকে ওভারকাম করে ওর গ্র্যাভিটির থেকে এক্সট্রা ফোর্স এক্সার্ট করে তুমি কি করছো, উপরে গেছো। এখন তোমার মধ্যে একটা জিপি আসছে, যে জিপি একটা গেইন করছো। হোয়াট উইল হ্যাপেন, তোমাকে যদি এখন উপর থেকে আমি ছেড়ে দেই তুমি কি করবা, তুমি আবার তোমার আগের পজিশনে ফেরত চলে যাবে। সো তাহলে দ্য এনার্জি দ্যাট ইউ অ্যাকচুয়ালি স্টোরড উইদিন ইয়োরসেলফ, ওই এনার্জিটা ইউজ করে এখন তুমি কি করতে পারবা, আবার আগের পজিশনে ফেরত যাওয়ার একটা ক্যাপাবিলিটি রাখবা, তাই না? সো এই ব্যাপারগুলো একটু মনে রাখবা। এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করব, ওকে। সো যেটা বলতেছিলাম, সবাই এখানের মধ্যে দেখো যে একটা পয়েন্ট আছে এ, একটা পয়েন্ট আছে বি। পয়েন্ট এ তে আমাদের একটা পজিটিভলি চার্জড পার্টিকেল আছে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে দেওয়া ফারহান? রাইট সাইডে। টুয়ার্ডস রাইট। এখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন ডিরেকশন মিন করে? ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ পজিটিভ চার্জ উইল মুভ, তাই না?
it is the direction in which a positive charge will be forced to move. জি ওকে, ভাইয়া সো তাহলে এটা ছিল ব্যাপার। ওকে, ভালো কথা। এখন এখানের মধ্যে তাহলে the charged particle at A will be feeling an electric force towards right, তাই না? A charged particle that is at point A সে একটা ইলেকট্রিক ফোর্স ফিল করবে কোন দিকে? টুয়ার্ডস রাইট। এখন রাইট আমি হ্যাঁ এখন আমি হ্যাঁ একটা যদি বি তে থাকতো পয়েন্ট বি ও থাকলে রাইট দিকেই তো ফেস হ্যাঁ করতো না রাইটেই হইতো, ফোর্স রাইটেই হইতো, ওইটা নিয়ে কোনো আলাদা না। পয়েন্ট বি দিছে অন্য আচ্ছা একটা ভাই, কাজে, আমাদের কাজ আছে। ওকে, আচ্ছা এখন এখানের মধ্যে কি বললাম? এফ ই যে ইলেকট্রিক ফোর্স একটা কাজ করতেছে টুয়ার্ডস রাইট। ওকে, নাও আমি একটা এক্সটার্নাল এজেন্ট, হ্যাঁ, আমি বাইরে থেকে এসে তার উপরে যে ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করলাম কিন্তু অপোজিট ডিরেকশনে। ওকে, আমি ইলেকট্রিক ফিল্ডের সমান যে এফ ই সমান ফোর্স অ্যাপ্লাই করতেছে কিন্তু অপোজিট ডিরেকশনে। সো এটাকে আমি কি দিতেছি? এফ সাবস্ক্রিপ্ট এ, মানে অ্যাপ্লাইড ফোর্স অর এক্সটার্নাল এজেন্ট যে ফোর্স এক্সার্ট করতেছে ওইটা। ওকে, সো অ্যাপ্লাইড ফোর্সটা হলো টুয়ার্ডস লেফট আর ইলেকট্রিক ফোর্স হলো টুয়ার্ডস রাইট। ওকে, অ্যাপ্লাইড ফোর্স হলো টুয়ার্ডস লেফট আর ইলেকট্রিক ফোর্স হলো টুয়ার্ডস রাইট। এন্ড ইফ দ্য ফোর্সেস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার দেন কি করবে? অবজেক্টটা চার্জ পার্টিকেলটা ইনিশিয়ালি পয়েন্ট এ তে যদি রেস্টে থাকে তো তাহলে সে ওই পজিশনে কি থাকবে? রেস্টেই থাকবে, তাই না ফারহান? ভাইয়া আরেকবার একটু দেখাবে পিছনে অ্যারোটা কেন? এইটা বলছি ইলেকট্রিক ফিল্ডের ফোর্স তো এফ ই, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড তো এফ ই সমান জি ভাই। ফোর্স এক্সার্ট করতেছে। এখন হ্যাঁ হ্যাঁ আমি নিজে চার্জ পার্টিকেলটাকে এরকম ধরে রাখছি যে চার্জ পার্টিকেলটা টুয়ার্ডস রাইট মুভ করে চলে যাবে। আমি এক্সটার্নাল এজেন্ট, আমি কি করতেছি? অপোজিট ডিরেকশনে একটা ফোর্স এক্সার্ট করে চার্জ পার্টিকেলটাকে তার জায়গা মতো ধরে রাখতেছি। ওকে, তো আমি জি ভাই, হলাম বুঝছি। একটা এক্সটার্নাল এজেন্ট, আমি অপোজিট ডিরেকশন একটা ফোর্স অ্যাপ্লাই করে চার্জ পার্টিকেলটাকে তার জায়গা মতো ধরে রাখতেছি। সো এই ফোর্সটাকে আমি বলতেছি এফ এ। বুঝতে পারলা কি বললাম? জি জি ভাই। তো এখন এখানের মধ্যে এই যে চার্জ পার্টিকেলটার উপর আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? আপাতত তো ভাই জিরো। আপাতত জিরো। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা একটু লিখে নেই যা যা লিখলাম এতক্ষণ। সো কনসিডার অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, consider an uniform electric field. Okay, electric force Fe is equal to charge of the charged particle into electric field strength, তাই না? ইলেকট্রিক ফোর্সটা কি হবে? ইলেকট্রিক ফোর্স will be equal to charge of the charged particle multiplied by the electric field strength of the uniform electric field, ঠিক আছে? তো এখন এখানের জন্য অ্যাপ্লাইড ফোর্স FA is also equal to QE. কেন? This is the force needed to hold the charged particle at point A. It is the force needed to hold the charge at A. ঠিক আছে? যে পজিশন এ তে চার্জ পার্টিকেলটাকে ধরে রাখার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে ওইটাকে আমরা বলতেছি অ্যাপ্লাইড ফোর্স, এন্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ইলেকট্রিক ফোর্স। তাহলেই তো তাকে অ্যাট লিস্ট আটকায় রাখতে পারবে, তাই না? তো এখন জি ভাই। এইখানের মধ্যে দেখো পয়েন্ট এ তে চার্জ পার্টিকেলটা আছে। এখন আমি যদি পয়েন্ট এ থেকে চার্জ পার্টিকেলটাকে পয়েন্ট বি তে নিয়ে যাই, হ্যাঁ, সবাই একটু খেয়াল করো কি বলতেছি। পয়েন্ট এ অ্যাপ্লাইড ফোর্স বেশি হবে না ভাই? ওটা বলবো পরে, অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুর কাহিনী ওটা বলবো।
এখানে আমাদের একটা অ্যাজাম্পশন করতে হবে, ওগুলা নিয়ে কাহিনী বলতেছি। ফার্স্টে যেটা কোশ্চেনটা জিজ্ঞাসা করতেছে এটা দেখো যে অবজেক্টটা অর চার্জ পার্টিকেলটা পজিশন এ তে আছে। এখন পজিশন এ থেকে যদি পজিশন বি তে নিয়ে যাওয়া হয়, এখন বলো তো তার পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে নাকি কমবে? ভাইয়া কোশ্চেনটা বুঝিনি, একটু আবার একটু বলো পয়েন্ট তো। এ থেকে চার্জ পার্টিকেলটা আছে পয়েন্ট এ তে, এখন পয়েন্ট এ থেকে যদি পয়েন্ট বি তে নিয়ে যায় চার্জ পার্টিকেলটাকে, তো চার্জ পার্টিকেলের পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে নাকি কমবে এটা জিজ্ঞাসা করছি। ভাইয়া কমে যাবে, কেন? কারণ এটা জিনিসটা নেগেটিভ হচ্ছে, কারণ আমি অপোজিট ডিরেকশনে নিচ্ছি, ফিল্ডের অপোজিট ডিরেকশনে নিচ্ছি, এই কারণে। ফিল্ডের অপোজিট ডিরেকশনে নিলে পটেনশিয়াল এনার্জি বাড়ে নাকি কমে? মাত্র কি শিখাইলাম? মানে বাড়বে, মানে ম্যাগনিটিউড বাড়বে, বাট নেগেটিভ হবে এটা। ওই তো ভ্যালু নেগেটিভ দিয়ে এখন কোনো কাহিনী না, তুমি শুধু দেখবা যে পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে নাকি কমবে এটা বলবা। হ্যাঁ, ভ্যালু বাড়বে, হ্যাঁ ভ্যালু বাড়বে। ভ্যালু বাড়বে, and এটা তো কি হবে এখানের মধ্যে ভ্যালু, পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কি করবে? ইনক্রিজ করবে, তাই না? জি ভাইয়া। আর তুমি যেটা ভাবতেছো নেগেটিভ হবে, এটা যে এই জিনিসটাও তো ভুল। নেগেটিভের আমরা যে কথাটা বলতেছিলাম ওটা কিসের জন্য? এখানের মধ্যে দেখো গ্র্যাভিটেশনাল ফিল্ড। রায়হান তুমি ব্যাপারটা গোলাইছো উল্টা। এখানের মধ্যে দেখো তোমাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে নিতে চায়, নিচে নিতে চায় নাকি উপরে ধাক্কাইতে চায়? নিচের দিকে নিতে চায়। নিচের দিকে নিতে চায়। তো তাহলে তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের অপোজিট দিকে গেলে তোমার কি হয়? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়ে নাকি কমে? পোটেনশিয়াল এনার্জি বাড়ে। পটেনশিয়াল এনার্জি বাড়ে, আর কি হয়? ভ্যালু কি কমে যায়? ভ্যালু বাড়তে থাকে। ভ্যালু তো বাড়েই, তো তাহলে পরে পটেনশিয়াল এনার্জি বাড়লে তো ভ্যালু তো বাড়বেই। তো তাহলে একটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে ওইটা তো কাহিনী না। এখানের মধ্যে তোমার ভ্যালু বাড়তেছে পুরো জায়গাটাতেই তো নেগেটিভ, কোন জায়গাতেই তো পজিটিভ এনার্জি না। কোন জায়গাতেই কি পজিটিভ পটেনশিয়াল এনার্জি আছে? না, নেই ভাইয়া। তো তাহলে পটেনশিয়াল এনার্জি বাড়তেছে মানে ভ্যালু বাড়তেছে, সো এইভাবে করে চিন্তা করবা, বুঝছো? তাহলে ওই সার্টেন পয়েন্টে ভাই কেন জিরো হয়, আমি এই পাশটা এখনো বুঝতেছি না। মানে তুমি যে বললা একটা সার্টেন পয়েন্ট জিপি ভ্যালুটা জিরো হয়ে যায় যখন ইলেকট্রিক ফিল্ডের বাইরে চলে যায়, আমি মানে সরি গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায় তখন। তো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে গেলে তোমার জি এর ভ্যালু কত? জিরো হয়ে যায়, এটা কেন হবে? এটাই তো আমার কোশ্চেন। ওখানে তোমার কোনো ফিল্ডই এক্সিস্ট করে না, তুমি না এখন না আর ওই না, ফিল্ডের জি এর, ইনফ্লুয়েন্সে নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমার কোন জিনিস তো ইনফিনিট সমান ডিসটেন্স জুড়ে তো ফিল্ড বানায় রাখতে পারবে না। তোমার একটা ম্যাগনেট, তোমার একটা ইলেকট্রিক চার্জ, তোমার একটা ম্যাস ওর একটা ম্যাস ওয়ালা একটা অবজেক্ট, তাদের কি আছে? তাদের তো একটা ডেফিনিট একটা রেঞ্জ আছে, ওর একটা ডেফিনিট একটা জায়গা আছে। কথা শুনতে পাইতেছো বাকিরা? তাহলে ভাই জি ভাই। জি ভাই। হ্যাঁ ভাইয়া। তো তাহলে রিশাকে আবার বের হয়ে ঢুকতে বলতে হবে। এক মিনিট। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, কি জিনিস? যে তোমার পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে কখন? যদি তুমি ফিল্ডের এগেইনস্টে কোনো কাজ করো। ওকে, আর ফিল্ডের টুয়ার্ডস যদি কোনো কাজ করো তো তাহলে তোমার পটেনশিয়াল এনার্জি কমবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? এখন এখানের মধ্যে কাজটা হলো যে তোমার জিজ্ঞাসা করছি চার্জ পার্টিকেলটা পয়েন্ট এ তে আছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিলে চার্জ পার্টিকেলের ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে নাকি কমবে? তো এখানের মধ্যে অ্যানসারটা কি করবে? দা পটেনশিয়াল এনার্জি উইল ইনক্রিজ, তাই না রায়হান? জি ভাইয়া। আচ্ছা ভাই, আমাকে আরেকটা জিনিস বুঝাও, যে মনে করো একটা পয়েন্টে জিপিই মানে একদম লাস্ট মানে একদম এন্ডে ভ্যালুটা ম্যাক্সিমাম, কিন্তু তার পরের পয়েন্টে ভ্যালুটা জিরো কেন হচ্ছে? ভ্যালুটা ম্যাক্সিমাম, আমি এই পাশটা ম্যাক্সিমাম ভ্যালুটাই হলো জিরো। মানে ম্যাক্সিমাম ভ্যালুটাই যে সে একদম পুরো পেরিফেরিতে আছে, ওই জায়গাতেই তার
গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু একদম নেগলিজিবল, যে একদম টেন্ডস টু জিরো, একদম পুরো জিরোর কাছে। এখন জাস্ট সে যদি ফিল্ডটা থেকে বের হয়ে যায় তখন পুরোপুরি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ভাইয়া জিরোটা হয় কেন জানি, মানে ওই যে জিপি আর কাজ করে না এই জন্যই না? তোমার কোন ফিল্ডের ভিতরে যদি তুমি না থাকো, ওই ফিল্ডের তোমার পটেনশিয়াল এনার্জি কই থেকে পাবা? আচ্ছা ভাই, আমার কথা হইতেছে, মনে করো মানে ম্যাক্সিমাম জিপি এখানে 20, এর পরের পয়েন্টই হঠাৎ জিরো হয় কেন? এটা মানে ম্যাক্সিমাম কেন হচ্ছে? ম্যাক্সিমাম এনার্জির ভ্যালু 20 সময় এর পরের পয়েন্টে জিরো হবে না। -20 থেকে -19 হবে। -19 থেকে জিরোর কাছে, যে জিরোর কাছে যখন নাকি যাবে ওইটা একটা এন্ড পয়েন্ট, এরপরে এটাকে ক্রস করলে পরে যায় জিরো হয়ে যাবে। যে দেখো তোমাদেরকে তোমাদের এএস এর বইটা দেখাই। এই যে এখানের জন্য খেয়াল করো, দেখো এই যে n = 7 পর্যন্ত, n = 7 পর্যন্ত এখানে তার কি আছে? n = 7 পর্যন্ত তার এনার্জিটা একদম অলমোস্ট ক্লোজ টু কত? 0 জুল। দেখছো একদম 7 নাম্বার এনার্জি লেভেলের এখানে দা এনার্জি ইজ অলমোস্ট 0। এখন জাস্ট এইটাকে যদি ক্রস করে সে পাস করে চলে যায়, তো তার মানে কি সে আর তখন কি থাকবে না, নিউক্লিয়াসের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সে আর এক্সিস্ট করবে না। সো তার মানে ইলেকট্রনটাকে আর নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করে অ্যাটমের মধ্যে ধরে রাখতে পারবে না। তো তখনই সে কি করে, অ্যাটমের থেকে এসকেপ করে বাইরে বের হয়ে যায়। ঠিক আছে রায়হান? কিন্তু ভাইয়া এখানে যে দেখতেছি আমরা, এই যে এনার্জিটা মানে E3 এর থেকে E4 টা ছোট হয়ে গেছে। মানে আরে ভাই এটা কি মাইনাস ভ্যালু ছোট হওয়া মানেই তো বড় হওয়া। আচ্ছা ঠিক আছে। লেস নেগেটিভ হওয়া মানে কি বড় হওয়া না? তুমি না একটু আগে বললেন নেগেটিভ সাইন কনসিডার করতে না, আমি যখন অ্যানসার বলছিলাম। তোমাকে বলছি যে ওটা আলাদা জিনিস। তোমার ভ্যালুটা তো বাড়তেছে, এখানে কি ভ্যালুটা কি বাড়তেছে নাকি কমতেছে? তোমার নেগেটিভ পজিটিভ এই ভ্যালু বাদ দিয়ে তুমি শুধু দেখবা যে তোমার যত তুমি ফিল্ডের এগেইনস্টে কাজ করবা তত তোমার কি করবে, পটেনশিয়াল এনার্জি বাড়বে। এইটাই। আচ্ছা পরের সেশনটার মধ্যে জয়েন করো তাড়াতাড়ি। হ্যাঁ রায়হান বলো কি বলতেছিলা? এখানের মধ্যে তোমার মেইন কাজটা হলো তোমার পটেনশিয়াল এনার্জির ভ্যালু যত টুয়ার্ডস জিরো যাবে, যত টুয়ার্ডস জিরো যাবে তো তত মানে কি তোমার পটেনশিয়াল এনার্জির ভ্যালু কি করতেছে, বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। সো তাহলে পরে এই ব্যাপারটাই মনে রাখতে হবে যে যত নাকি তুমি ফিল্ডের সোর্সের যত কাছে থাকবা, হ্যাঁ তোমার এই ফিল্ডের সোর্সের যত কাছে থাকবা তত তোমার পটেনশিয়াল এনার্জিটা হবে কম। ঠিক আছে? তো তার মানে তুমি ওই ফিল্ডের সোর্স থেকে যত দূরে যাবে, মানে ফিল্ডের এগেইনস্টে যত কাজ করবা, ওকে, তুমি ফিল্ডের এগেইনস্টে যত কাজ করবা তত তোমার কি করবে, পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে। সো কোন একটা কিছু বাড়তে 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 জিরো হয় কিভাবে, যদি তার ইনিশিয়াল ভ্যালুটাই কি থাকে, নেগেটিভ থাকে। সো এইটা হলো মেইন কনসেপ্ট। বুঝতে পারছো? আচ্ছা ভাই মনে করো মিনিমাম পয়েন্টেও তো গ্র্যাভিটেশনাল এনার্জি জিরো হবে, কারণ আমার এখানে রেডিয়াস জিরো। তাহলে দুইটা পয়েন্টের ভ্যালু জিরো হওয়া, এটা একটু কেমন আজব শুনাইতেছে না? তোমার লাইক আমি যদি করে দাঁড়ায় থাকি তাহলে এখন তো তুমি রেডিয়াস করে জিরো। গেছো, এখন তুমি করে গেলে পরে ওখানের মধ্যে কি তুমি দেখো
তুমি আর্থের কোরের মধ্যে গেছো, এখন আর্থের কোরের মধ্যে তুমি আছো। তো এখন এখানের মধ্যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কত? 9.81 এর একটু বেশি হওয়ার কথা। 9.81 এর একটু বেশি না? এখানের মধ্যে তোমার কাজটা কি? এই হলো তোমার গ্র্যাভিটেশনাল, এই যে হলো তোমার আর্থ। হ্যাঁ, তুমি ছিলা এখানে, তুমি এখানে থেকে কি করতেছো, যত নিচে যাইতেছো তোমার জি এর ভ্যালু কি করতেছে, তোমার জি এর ভ্যালু তত কমতেছে। ওকে, তুমি যত টুয়ার্ডস দা কোর যাবা তত তোমার জি এর ভ্যালু কি করবে, কমতে থাকবে। কেন জি এর ভ্যালু কমবে? কারণ রেডিয়াসটা কমে যাচ্ছে। এইখানের মধ্যে তোমার মেইন কাজটা হলো এমন, তুমি এখানে আসো, সো আর তোমার নিচে, তোমার সেন্টার অফ গ্র্যাভিটির নিচে যত ম্যাস আছে ওই ম্যাস তোমাকে নিচের দিকে টানবে, তোমার সেন্টার অফ গ্র্যাভিটির উপরে যে ম্যাস আছে তারা তোমাকে উপরের দিকে টানবে। তো ওভারঅল তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার উপর কি করবে, কমে যাবে, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? বুঝি না এই জায়গাটা ভাইয়া। তুমি এখানে আসো, এখন আর্থের কিছু ম্যাস তোমার উপরে আছে না, এই ম্যাস গুলা, এই যে ম্যাচ, এই যে জায়গাটা আমি শেড করলাম, এই ম্যাচটাকে তোমার মাথার উপরে নাকি নিচে? উপরে ভাইয়া। উপরে। আর এইখানে যে ম্যাচটা, এই ম্যাচটা তোমার মাথার উপরে নাকি নিচে? নিচে। সো এখন এই ম্যাচগুলা তোমাকে কি করবে, নিচে যে ম্যাচগুলো আছে তারা তোমাকে কোন দিকে পুল করবে, নিচের দিকে পুল করবে নাকি? জি। আর তোমার উপরে যে ম্যাচগুলো আছে তারা তোমাকে কোন দিকে পুল করবে, নিচের দিকে ধাক্কা দিবে? উপরের দিকে। উপরের দিকে নিজেদের কাছে পুল করবে, বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে, অলওয়েজ একটা ম্যাচ আরেকটা ম্যাচকে অ্যাট্রাক্ট করে, নিজের কাছে নিয়ে আসতে চায়, তাই না? সো তাহলে তোমার এখানে ওভারঅল গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কি হবে, বাড়বে নাকি কমবে? কমে যাবে। কেমনে বাড়লো? তুমি কমে এখানে, যাবে বলছি। তুমি এইখানে ছিলা, এইখানে থাকতে সময় তোমার পুরা ম্যাচটাই হলো তোমার নিচে, তো তাহলে পুরা ম্যাচটাই তোমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে টানতেছে। তো তাহলে এইখানে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি নাকি তুমি এই পয়েন্টে আসছো এখানে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি? আগের পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি। এই পয়েন্টে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি, তোমার এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কি, কম, তাই না? জি ভাইয়া। সো তাহলে তুমি যত এরকম টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ যাবা, একদম সেন্টার অফ দ্য আর্থে যখন নাকি চলে আসছো, এখন কি হবে, এই পাশের ম্যাচ তোমাকে এইদিকে পুল করবে, এই পাশের ম্যাচ তোমাকে এইদিকে পুল করবে, উপরের ম্যাচ তোমাকে উপরে পুল করবে, নিচের ম্যাচ তোমাকে নিচের দিকে পুল করবে। সো তাহলে আর্থের একদম সেন্টার, আর্থের একদম সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি, আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি মানে আর্থের ওই পয়েন্টের উপরে, ওই পয়েন্টের নিচে, ওই পয়েন্টের ডানে, ওই পয়েন্টের বামে, সব জায়গায় কি ম্যাচটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাই না? জি ভাইয়া। তো তাহলে ওখানে সবগুলা ম্যাচ তোমাকে কি করবে, সেম ফোর্সে পুল করবে নাকি এক একজন ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সে পুল করবে? সেম ফোর্সে পুল করবে। সেম ফোর্সে পুল করবে। সো তাহলে তখন তোমার উপর ওভারঅল গ্র্যাভিটেশনাল ফোর্স কত হয়ে গেল, 0। সো তাহলে ওখানে তোমার ইলেকট্রিক ফিল্ডও কি করতেছে না, এক্সিস্ট করতেছে না, বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ডস আর ক্যান্সেলিং ইচ আদার আউট, সো দ্যাট ইজ আ নিউট্রাল পয়েন্ট। বুঝতে পারছো? তো ভাইয়া আমাদের নরমালি এটা তোমার কথা কেটে কেটে আসতেছে। আমাদের কি বডিতে নরমালি গ্র্যাভিটেশন, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, সবগুলি কথা ভেঙে ভেঙে হ্যালো আসতেছে, তুমি ভাইয়া। কেটে বলো। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলো। ভাইয়া আমাদের মানে বডিতে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাক্ট করে ওইটা কি 9.81? গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা অ্যাক্ট করে ওইটা তোমার ওয়েট, তোমার ম্যাস ইনটু
আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। সো তোমার ও ম্যাথ আচ্ছা কত? আচ্ছা ঠিক আছে ঠিক। ওয়েট ম্যাথ বলা লাগবে। কত? 65 ভাই। 65 কেজি। আর আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত? সারফেসে 9.81 নিউটন পার কেজি। 9.81। আচ্ছা ভাই, এই যে নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি সব জায়গায় সেম থাকবে? না তো, না? সব জায়গায় মাউন্টেনে আর্থের যদি সেম যাই? থাকে না, পোলে যায় বেশি হয়, ইকুয়েটরে যায় কম হয়। আচ্ছা ঠিক আছে? রায়হান কি জিজ্ঞাসা করতেছি, ব্যাপারটাকে বুঝছো জি নাকি ভাই। না? রায়হান? হ্যাঁ ভাইয়া বুঝছে। ওকে, তো তাহলে আমাদের আজকের পড়ার মেইন যে ট্র্যাকটা ছিল ওখানে থেকে আমরা অনেক দূরে সরে আসছি অলরেডি। ওকে, তো তাহলে আমরা যেখানের মধ্যে ছিলাম ওই জিনিসটা এখন আমরা দেখবো আবার, যে কি ছিল। একটা চার্জ পার্টিকেল আছে পয়েন্ট এ তে। ওকে, একটা চার্জ পার্টিকেল আছে পয়েন্ট এ তে। এখন পয়েন্ট এ থেকে তাকে যদি পয়েন্ট বি তে নিয়ে যাই, তো এখন তার ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ভ্যালু বাড়বে নাকি কমবে? এখানের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ভ্যালু ইনক্রিজ করবে। ওকে, সাইন ম্যাটার করে না এটা বলি নাই নসীন। এখানের মধ্যে তোমার মেইন কাজটা হলো যে সাইনটা তো অলওয়েজই নেগেটিভ, সো তাহলে ওইটা মাথায় নেওয়া না নেওয়া একই কথা। তোমার এখানের মধ্যে মেইন কাজটা হবেই কি, তোমার এখানের মধ্যে মেইন কাজটাই হবে যে কোন একটা কিছু বেড়ে 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 জিরো হইতেছে মানে তার ইনিশিয়াল ভ্যালুটা কত? ইট ইজ অলওয়েজ নেগেটিভ। শুধু তার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত হওয়া পসিবল? জিরো হওয়া পসিবল। সো তাহলে ওইখানে আমাদের মাইনাস এত মাইনাস এত মাইনাস এত এমন না বলে আমরা বলবো যে ম্যাক্সিমাম পয়েন্টে ফিল্ডের ভ্যালু হলো জিরো। ওকে, বেড়ে বেড়ে জিরো কেন হবে এই জিনিসটাই তো এতক্ষণ আমরা বুঝায় আসলাম, যে যখন নাকি তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে এক্সিট করে চলে যাবা, ইলেকট্রিক ফিল্ডটার বাইরে যখন নাকি চলে যাবা, তখন আর কোনো ইলেকট্রিক ফিল্ড আছে? তখন আর কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। তো তাইলে পরে ওখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু জিরো, সো তাহলে ওখানে কোনো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিও থাকবে না। তো এরকম। আর বেড়ে বেড়ে জিরো কেন হয় এই জিনিসটা তো তোমাদের এইভাবেও বুঝার কথা, যে এখানের মধ্যে দেখো নসীন, যে বেড়ে বেড়ে জিরো কেন হয়। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি বলো নসীন? একটা চার্জ পার্টিকেল আছে এখানের মধ্যে, একটা চার্জ পার্টিকেল আছে এখানের মধ্যে কিউ। এখন এই চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি হবে? এটা কে বলবে? এটা রিশা বলো তো। এই ইলেকট্রিক চার্জে কিউটা, তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত হবে? ফর্মুলা কি? রিশা? এফ বাই কিউ এটা তো আছে। এখন এখানে ফোর্স তো সে এক্সার্ট, সে কোনো নিজের কোনো আলাদা ফিল্ডের মধ্যে নাই। এখানে শুধু একটা চার্জই আছে কিউ। ঠিক আছে, একটা চার্জই আছে কিউ। তো এখন তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত হবে, আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি, এটা জিজ্ঞাসা করছি। তো এখন এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা আমরা কিভাবে লিখি রিশা? K/Q/R². k ইন্টু চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? নসেন মনে পড়ছে এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি? কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, এখন আমরা গ্রাফ আঁকি। হ্যাঁ, আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ভার্সাস রেডিয়াসের গ্রাফ আঁকবো।
or electric field strength versus distance এর গ্রাফ আঁকবো। গ্রাফ দেখতে কেমন হবে? কার কোন আইডিয়া আছে? E equals to KQ by R square। এখন এটার গ্রাফ দেখতে কেমন হয় কেউ বলতে পারবা? নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে ভাই এটা। আর হ্যাঁ নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে। কার্ভ হবে না ভাই এটা? কার্ভ উইথ নেগেটিভ গ্রেডিয়েন্ট। কার্ভ উইথ নেগেটিভ গ্রেডিয়েন্ট। সেইখানের মধ্যে বেসিক কাজটা কেমন হবে? এখানের মধ্যে কাজটা হবে এরকম যে তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা ম্যাক্সিমাম একটা ভ্যালু আছে, যত তোমার ডিসটেন্স বাড়বে এটা কি হবে একদম একটা অ্যাসিম্পটোট ক্রিয়েট করবে, রাইট? রায়হান? জি ভাইয়া। এখানের মধ্যে এরকম একটা অ্যাসিম্পটোট ক্রিয়েট করবে। তো এখন এখানের মধ্যে দেখো নসীন যে এখানে যে আর এর ভ্যালু যে বাড়তেছে, হ্যাঁ এখানে যে আর এর ভ্যালু যে বাড়তেছে কি হইতেছে? যত আর এর ভ্যালু বাড়তেছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কমতেছে। এইখানে আমাদের গ্রাফ ওয়াইজ এখানের মধ্যে কখনো আমরা কি দেখবো না, কখনো আমরা দেখবো না যে এটা কি করবে এক্স অ্যাক্সিস কে টাচ করবে। বাট when r equals to infinity তখন যে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু হবে কত? আর আর এর ভ্যালু যখন নাকি অনেক 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 বড় হবে তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু হবে কত? তাড়াতাড়ি অ্যানসার দিতে হবে, তো এখানে আনমিউট করে তাড়াতাড়ি অ্যানসার দিলে পরে আরো ভালো হয়। ক্লোজ টু 0 হবে ভাই। ক্লোজ টু 0 আর ইনফিনিটি হয়ে গেলে পরে পুরোপুরি কত হবে? 0 হবে। বুঝতে পারছো? সো তাহলে পরে ওরকম এর জন্য কি করে ফিল্ড থেকে বের হয়ে যাবে না, এর জন্য 0 হয়ে যাবে না ভাই? হ্যাঁ ওইটাই যে r ইকুয়ালস টু ইনফিনিটি ডিসটেন্সে যে এতই দূরে চলে গেছে যে ফিল্ডের বাইরে, তো এর জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছো? সো এইটা হলো আমাদের বেসিক একটা আইডিয়া। তো এইভাবে করে কি হয়, যত আমাদের ডিসটেন্স বাড়ে তত আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কমতে থাকে এন্ড ইনফিনিট ডিসটেন্স পরে যায় কি হয়ে যায়? এটা 0 হয়ে যায়। হ্যাঁ এর জন্য 0 হয়ে যায়। নসীন? ওকে সো এখন এখানের মধ্যে দেখো যেটা বলতেছিলাম যে কি জিনিস, A is at a lower potential than B. তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে? in order for the external agent, যে আমি এক্সটার্নাল এজেন্ট, আমি পয়েন্ট এ থেকে চার্জ পার্টিকেলটাকে টেনে, আমি পয়েন্ট এ থেকে চার্জ পার্টিকেলটাকে টেনে টেনে কোথায় নিয়ে আসব? পয়েন্ট বি তে নিয়ে আসব। ঠিক আছে? আমি পয়েন্ট এ থেকে চার্জ পার্টিকেলটাকে পুল করে করে কোথায় নিয়ে আসব? পয়েন্ট বি তে নিয়ে আসবো। সো তাহলে আমি কতটুকু ডিসটেন্স কভার করতেছি দেখো এখানের মধ্যে মার্ক করে রাখছি ডেল্টা এক্স, তাই না? সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো আমি কি বলতেছি, ওয়ার্ক ডান by an external agent against the electric force to move the charge plus q from A to B কি হবে? W is equal to F into delta x, তাই না? আমরা কি জানি work done is equal to force multiplied by distance moved in the direction of the force, নাকি রায়হান?
জি ভাইয়া। So work done or change in energy is equal to applied force, যে আমি যে এক্সটার্নাল এজেন্ট আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করে তাকে নিয়ে আসতেছি মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স। এখন তুষার ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলো। এখানে ভাইয়া রেজাল্টেন্ট ফোর্সটা হবে না এফ এ মাইনাস ফিল্ডের স্ট্রেংথটা, কারণ এখানে পুরো ফোর্সটা তুমি ইউজ করতেছো না। তুমি এখানের মধ্যে দেখো আমাদের মেইন কাজটা কি। Without imparting any kinetic energy. So এটার মানে কি? এটার মানে হলো এরকম, পয়েন্ট এ থেকে পয়েন্ট এ তে সে রেস্টে আছে, সো তাহলে প্রথমে মুভ করার জন্য তো তাকে একটা রেজাল্টেন্ট ফোর্স দিতে হবে, তাই তো? এটাই তো বলতেছো। জি ভাই। সো তাকে মুভ করার জন্য ফার্স্টে আমি এফ এ ইজ গ্রেটার দ্যান এফ ই এমন একটা ফোর্স দিলাম, এমন একটা ফোর্স দিয়ে তাকে একটা ভেলোসিটি গেইন করালাম, অনেক অল্প। দেন এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে কি করতে থাকবে? এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে মুভ করতে থাকবে। কোন দিকে? এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে মুভ করতে থাকবে টুয়ার্ডস লেফট, তাই না? যে আমি এফ এ থেকে একটা বেশি ফোর্স দিয়ে দেন আবার এফ এ সমান ফোর্স দিয়ে তাকে কি করতেছি, শুধু ইলেকট্রিক ফোর্সের সমান রেখে আমি তাকে মুভ করে নিয়ে যাইতেছি, ঠিক আছে? সো এখন পয়েন্ট বি এর কাছে যখন নাকি চলে আসছি, কি তার মানে তুমি বলতেছো এখানে তুমি ফার্স্ট একটা ফোর্স দিছো, তারপর একটা ভেলোসিটি গেইন করছো, পরে নেট রেজাল্টেন্ট ফোর্সটা তুমি জিরো করে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন রেখে এখানে নিছো, এটাই তো? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, কনস্ট্যান্ট ভেলোসিটি, জিরো সরি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, হ্যাঁ অ্যাক্সেলারেশন জিরো, আমি ভুল বলছি। আচ্ছা, সো তাহলে ওরকম কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে তাকে নিয়ে গেছে, অনেক কম একটা ভেলোসিটিতে তাকে পয়েন্ট বি এর কাছে নিয়ে, এখন পয়েন্ট বি এর কাছে তো তাকে আবার রেস্টে আসতে হবে, তাই না? সো এখন আমি কি করব, এফ এ থেকে ফোর্সের ভ্যালুটা একটু কমায় দিব, তো তাহলে যেন সে আবার ডিসিলারেট করে একদম পুরাপুরি কি করতে পারে, পয়েন্ট বি তে যে সে যেন রেস্টে আসতে পারে। বুঝতে পারছো? এরপর যায় পয়েন্ট বি তে যায় আবার কি এফ এ আর এফ ই সমান সমান করে দিচ্ছি। সো তাহলে ওভারঅল ফর দ্য হোল পার্ট অফ দ্য জার্নি জাস্ট স্প্লিট সেকেন্ডের জন্য এফ এ ওয়াজ গ্রেটার দেন এফ ই আর এফ এ ওয়াজ লেস দেন এফ ই। সো ওভারঅল আমরা কি বলতে পারি, এফ এ আর এফ ই অলওয়েজ কি ছিল, সমান সমান ছিল, যে আমাদের ইনিশিয়াল আর ফাইনাল কাইনেটিক এনার্জির ভ্যালু জিরো। তো তার মানে চেঞ্জটা হয়েছে শুধু কিসে? চেঞ্জটা হয়েছে শুধু আমাদের পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির মধ্যে। এখন ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিটা কি করছে, গেইন করছে নাকি লুজ করছে? এটা পটেনশিয়াল এনার্জি বাড়ছে, পটেনশিয়াল এনার্জি বাড়া মানে পটেনশিয়াল এনার্জি গেইন করছে, এই জিনিসটা কেন কনফিউশন হইতেছে তোমার? পয়েন্ট এ তে পটেনশিয়াল এনার্জি বেশি নাকি পয়েন্ট বি তে পটেনশিয়াল এনার্জি বেশি? বিতে ভাইয়া। পয়েন্ট বি তে পটেনশিয়াল এনার্জি বেশি, তো তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিলে তার পটেনশিয়াল এনার্জি বাড়বে নাকি কমবে? বাড়বে। তো তাহলে পটেনশিয়াল এনার্জি গেইন করছে নাকি লুজ করছে? গেইন করছে। সো পটেনশিয়াল এনার্জি গেইন করছে, তো তাহলে পরে সে এনার্জি পাইলো কই থেকে? এনার্জি কোন একটা গেইন করছে, তাহলে কোন একটা জায়গা থেকে আসতে হবে। কোন জায়গা থেকে আসছে এনার্জি? তুমি ফোর্স দিছিলে এখান থেকে এই যে আমি যে আমার কেমিক্যাল এনার্জিটা ইউজ করে, আমি নিজে আমার শক্তিটা ইউজ করে কি করছি, তাকে এগেইনস্ট দা ফিল্ড মুভ করাইছি। সো মাই কেমিক্যাল এনার্জি গট কনভার্টেড ইনটু দা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ দা চার্জ পার্টিকেল। ব্যাপারটা বুঝতে পারছো এখন? জি ভাইয়া। সো এখন এখানের মধ্যে কাজটা কি, দা অ্যাপ্লাইড ফোর্স ইনটু দা ডিসটেন্স মুভ, দ্যাট ইজ ডেল্টা এক্স। সো তাহলে এটা কি করতেছে, এইটা আমাদেরকে ওয়ার্ক ডান এর ভ্যালুটা দিতেছে, and the work done is equal to what? The work done is equal to the amount of potential energy gained, তাই না? জি ভাইয়া। So work done is equal to amount of potential energy gained. Okay, so তাহলে এখানের মধ্যে কাজটা কি, we know since FA is equal to QE, যে FA তো QE সমানই, তাই না?
সো তাহলে সিন্স FA ইকুয়ালস টু QE, সো কি লেখা যায়? সো work done is equal to QE into delta X. ঠিক আছে, work done is equal to QE into delta X, and which is equal to what? This is equal to gain in electrical potential energy. This is equal to gain in electrical potential energy. এতটুকু নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না। ওকে, বাকিদের ক্লিয়ার ভাই? ওকে, সো এখন তাহলে আমরা এখানের মধ্যে জিনিসটা লিখি। আমরা এই গেইন ইন পটেনশিয়াল এনার্জিকে ডেল্টা পিই দিয়ে রিপ্রেজেন্ট করি, যে গেইন ইন পটেনশিয়াল এনার্জি অর চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ডেল্টা পিই। এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এখন এখানের মধ্যে কাজটা হলো এরকম, উই ক্যান সে সামথিং লাইক দিস। কি জিনিস? পটেনশিয়াল মানে কি ওই জিনিসটা ফার্স্ট আমরা লিখি। হ্যাঁ, হোয়াট ইজ আ পটেনশিয়াল? Potential of a field is defined as of a field at a point is defined as the potential energy per unit charge. ঠিক আছে, এই ব্যাপারটা মনে পড়ে যে এই টার্মটা আমরা কার সাথে অ্যাসোসিয়েট করতাম? মিফতাহুল? ভোল্টেজ। ভোল্টেজের সাথে। ভোল্টেজকে আমরা জুলস পার কুলাম বলতাম না? সো তাহলে এইখানে আমাদের ওই ভোল্টেজের কাহিনীটা আসবে। ভোল্টেজের কাহিনীটা কি এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি হয়। ওকে, সো এখানের মধ্যে কি পটেনশিয়াল অফ আ ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ হোয়াট? পটেনশিয়াল এনার্জি এট দ্যাট পয়েন্ট ডিভাইডেড বাই চার্জ এট দ্যাট পয়েন্ট। ওকে, এটা হলো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। তো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি হবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হবে the gravitational potential energy per unit mass. ওকে, সো এটা আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডে ইউনিট 5 এ অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে দেখব। সো এখন এখানের মধ্যে আমরা জিনিসটা লিখি এরকম করে, কি লিখবো? যে let PEA and PEB, যে পটেনশিয়াল এনার্জি এট A and পটেনশিয়াল এনার্জি এট B, আমরা এই রকম সাবস্ক্রিপ্ট দিয়ে মিন করতেছি। ঠিক আছে, তো তাহলে let PEA and PEB are the potential energies at points A and B respectively. Okay, at points A and B respectively. So তাহলে কি লেখা যায়? সো তাহলে লেখা যায় এই জিনিসটা যে ডেল্টা পিই, যে উপরে একটা জিনিস লিখে আসছিলাম না যে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ডেল্টা পিই। সো তাহলে ডেল্টা পিই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডেল্টা পিই ইজ ইকুয়াল টু potential energy at B minus potential energy at A. B minus A কেন করলাম? বিকজ B হলো বড়, তাই না? B এর পটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি, সো তাহলে বড় থেকে ছোটটা মাইনাস করছি। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি? যে let
VA and VB are the potentials at points A and B respectively. ঠিক আছে, সো তাহলে আমরা এখানের মধ্যে V ইকুয়ালস টু কি লিখতে পারি, যে এটা তো লেখাই আছে যে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল মানে হলো এনার্জি পার ইউনিট চার্জ, তো তার মানে V is equal to what? V is equal to potential energy by charge, এমন টাইপের জিনিস। তো এখন এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি লেখা যায়। এখানের মধ্যে দেখো আমরা এই লাইনটার মধ্যে লিখি, কি লেখা যাবে, যে change in potential energy is equal to potential energy at B minus potential energy at A। এখন চেঞ্জ ইন PE, এই জিনিসটাকে কি লেখা যায়, চেঞ্জ ইন PE is equal to এটা না, Q into electric field strength into delta X। রায়হান, change in potential energy is equal to কি, charge into electric field strength of the electric field multiplied by যতটুকু ডিসটেন্স মুভ করানো হয়েছে নাকি? জি ভাইয়া। তো তাহলে charge into electric field strength into delta X is equal to potential at B minus potential at A। এখন আমরা যদি সবগুলাকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কিউ দিয়ে ডিভাইড দেই, হ্যাঁ, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে যদি কিউ দিয়ে ডিভাইড দেই, ডিভাইডেড বাই কিউ। এটা ভিডিও করতেছ না? হ্যাঁ, মানে রেকর্ড করতেছ না? কবে করি না? না ভাই, যে অনেকেই করে না। সো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি করলাম, কিউ দিয়ে ডিভাইড দিলাম। সো এটাতে আমাদের লাভটা কি হইলো, এটাতে আমাদের লাভটা হলো আমরা কিসে কনভার্ট করলাম, এই লাইনটার মধ্যে কি ছিল মিফতাহুল, এই লাইনটার মধ্যে সবগুলা কি ছিল, পটেনশিয়াল এনার্জির ফর্মে। এই লাইনটার মধ্যে সবগুলা কি, এই লাইনটার মধ্যে হলো সবগুলা হলো এনার্জির ফর্মে, তাই না? হ্যাঁ, এই লাইনের মধ্যে এগুলা হলো পটেনশিয়াল এনার্জি, আর এই লাইনের মধ্যে ডিভাইডেড বাই কিউ, যে পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই কিউ করলে পরে আমরা কি পাবো, এগুলা দিস আর কনভার্টেড টু পটেনশিয়াল, তাই না? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে জিনিসটাকে কি লেখা যায়, এখানের মধ্যে জিনিসটাকে লেখা যায় যে দেখো কিউ কিউ কাটা চলে যায় নাকি, এখানের মধ্যে এই কিউ আর এই কিউ কাটাকাটি চলে গেছে, তাই না? তো তাহলে এই দুটো যদি কাটাকাটি যায়, তো তাহলে কি আসে, তো তাহলে আমাদের আসে E into delta X is equal to potential at B minus potential at A, তাই তো? So এখন এখানের মধ্যে এমন লেখা যায় যে E into delta X is equal to change in potential or potential difference। delta V মানে কি, ডেল্টা ভি মানে হলো পটেনশিয়াল ডিফারেন্স, যে পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে পটেনশিয়ালের যে সেপারেশন, তাই না? সো তাহলে দিস ইজ হোয়াট, দিস ইজ potential difference this is electric field strength আর এটা কি, এটা হলো ডিসটেন্স, তাই না? সো এখন এখানে থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের একটা নতুন ফর্মুলা পাই, হ্যাঁ, এখানে থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের একটা নতুন ফর্মুলা পাই, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের কি জিনিস, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স।
ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা নতুন ফর্মুলা পাইতেছি কি ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে মাঝে মাঝে বলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই জিনিসটাকে বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের আগে একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তো তার মানে ইউনিট কি ছিল? নিউটন পার কুলাম্ব। ঠিক আছে, এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের তো তাহলে আরেকটা ইউনিট হবে, কি ইউনিট হবে? ভোল্টস পার মিটার। ওকে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথে আমাদের A2 তে দুইটা ফর্মুলা শিখতে হবে, এই দুইটা ফর্মুলা, এই দুইটা। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ না আরেক মানে ফর্মুলাতে কে আছে, কে কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার। ওই তো ওইটাই তো এখানে থেকে আসছে। আচ্ছা ঠিক আছে। নসীন লাস্ট লাইন কোনটা? আচ্ছা ভাইয়া, এক্সামে কি আমাদের ফর্মুলা ডেরাইভ করে দেখাতে হবে, লাইক নাকি এই সরাসরি আমি ডেরিভেশন তোমাদের ফর্মুলা ইউজ আসবে না, এই ডেরিভেশন তোমাদেরকে দেখাইছি যে কেন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা ডেল্টা ভি বাই ডেল্টা এক্স হয়। এখানের মধ্যে দেখো নসীন যে ডেল্টা ভি এর পার্টটা কি, এটা হলো পয়েন্ট বি তে যেই পটেনশিয়াল, এটা হলো পয়েন্ট এ তে যেই পটেনশিয়াল। তো তাহলে একটা পয়েন্টের পটেনশিয়ালের থেকে আরেকটা পয়েন্টের পটেনশিয়াল যদি মাইনাস করি তো তাহলে আমি কি পাবো? চেঞ্জ ইন পটেনশিয়াল, অর আরেক কথায় বলা যায় পটেনশিয়াল ডিফারেন্স। সো এর জন্য ওখানের মধ্যে আমরা ডেল্টা ভি লিখছি। বুঝতে পারছো? এরকম ডেরাইভেশন তোমরা এরকম বড় বড় বইগুলা যদি পড়ো তো তাহলে ওখানের মধ্যে ডেরাইভেশন গুলা দেখতে পাবা, কিন্তু এই ডেরাইভেশন গুলা তোমরা বুঝো না, কিন্তু তোমাদের মেইনলি ফাইনালি কাজে লাগবে কি ফর্মুলাটা। কিন্তু ফর্মুলা অ্যাকচুয়ালি কেন আসছে, কিভাবে আসছে, এইসব যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় অরিজিন, তো তাহলে পরে তোমরা কোনো কিছু অ্যান্সার দিতে পারবা না। যে এখানের মধ্যে দেখো তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে কেমন দেওয়া, তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে কি দেওয়া আছে দেখো। এই যে ইলেকট্রিক ফিল্ড এখানে থেকে শুরু হয়েছে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড এখানে থেকে শুরু। এখন এখানে থেকে শুরু হওয়ার পর কি F equals to EQ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ। এরপরে তো তাহলে এখানে থেকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা E কে সাবজেক্ট করলে যা আসে অন্য করে লিখছে যে E equals to F by Q, গেল একটা ফর্মুলা তারা লিখে দিচ্ছে। এরপরে এখানের মধ্যে লিখছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই ডিসটেন্স। সো এখন এখানের মধ্যে যে লিখলো যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই ডিসটেন্স, তুমি এই জিনিসটা বললেই কেন এটা বিলিভ করবা? তো তোমার এটা ডেরিভেশন জানতে হবে না? সো এই ফর্মুলাটা কিভাবে করে আসছে ওইটাই আজকে আমরা দেখছি। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। ওকে, সো তাহলে ফর্মুলা ডেরিভেশন আমাদের করে দেখাইতে হবে না পরীক্ষাতে, কিন্তু ডেরিভেশন না জানলে পরে তোমার একটা ফর্মুলা কোন জায়গা থেকে কিভাবে আসছে এগুলা তোমাদের একটা মেইন সমস্যা হলো কয়েক জায়গায়। যে ফার্স্ট অফ অল তোমাদেরকে ডেরিভেশন একটা দেখানো হইলে পরে তোমাদের ফার্স্টে ওখানের মধ্যে ডেরিভেশনটা কঠিন লাগলে ভাববা যে এটা কি পরীক্ষায় আসবে নাকি না। কিন্তু যখন নাকি ডিরেক্টলি কোন একটা ফর্মুলা দিয়ে দেওয়া হবে যে এটা হলো এটার ফর্মুলা, সো এখন তোমাদের মাথায় আসবে যে এই ফর্মুলা কেমনে করে আসছে। সো এখন তোমাদের ব্যাপারটাকে ব্রেইনকে ওরকম ট্রেন করতে হবে যে তোমরা কি অ্যাকচুয়ালি রিজনিং চাও নাকি যেটা দেওয়া আছে ওই জিনিসটা একসেপ্ট করতে চাও। বুঝতে পারছো? তোমাদের প্রত্যেকটা জিনিসেরই এরকম কি করা যায়, এক্সপ্লেনেশন দিয়ে এমন সলভ করে দেখানো যায়, কিন্তু প্রত্যেকটা জিনিসের এরকম এক্সপ্লেনেশন দিয়ে সলভ করাইতে গেলে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো এর জন্য আমাদের বেসিক কাজগুলা কি, যে যে জিনিসগুলো তোমাদের না জানলেই না ওগুলা জিনিসের ডেরিভেশন গুলা তোমাদেরকে দেখানো হইতেছে। বুঝা গেছে রায়হান? জি ভাই বুঝছি। সো
এইটা ছিল আমাদের আজকের পড়া। এই যে এখানের মধ্যে যে স্যামোলিনা গ্রেইন দিয়ে যে কিভাবে ইলেকট্রিক ফিল্ড দেখাইতেছে। আমরা নেক্সট ক্লাসে মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এই মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা করব সানডেতে। তোমাদের তো থার্সডেতে পরীক্ষা, পরশুদিন সার্কুলার মোশনের উপর এক্সাম। তো সার্কুলার মোশনের এক্সামের পরে আমরা সানডেতে মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করব। ওকে, এই মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের পর এরপর আমাদের ইলেকট্রিক ফিল্ডের আর নেক্সট উইকে আর 2টার মতো ক্লাস লাগবে আর কি। নেক্সট উইকে আমরা ইলেকট্রিক ফিল্ড শেষ করে ফেলবো আর কি, বুঝতে পারছো? নেক্সট উইকে আমরা ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার শেষ করে ফেলবো। এরপর আমাদের ইলেকট্রিক ফিল্ডের চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ করবা এন্ড এক্সাম প্র্যাকটিস গুলি সলভ করবা। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। ভাইয়া আমাদের কি সার্কিটও আছে ভাইয়া? সার্কিট আছে ক্যাপাসিটরে। ওইটা কি অনেক বড়? ওইটা অনেক বড় না, ক্যাপাসিটরের চ্যাপ্টার বেশি বড় না। আচ্ছা ভাইয়া, মেইনলি কোনটাতে বেশি প্যারা খাবো? কোনোটাতেই প্যারা খাওয়ার কথা না যদি তুমি বুঝে বুঝে পড়ো। এখানের মধ্যে প্যারা খাওয়ার কোনো চ্যাপ্টারই নাই, ঠিক আছে? ঠিক আছে। তোমার এখানের মধ্যে বুঝে বুঝে পড়লে পরে প্রত্যেকটা জিনিসই ওরকম করে অ্যানসার করা যায়। ভাইয়া পরশুদিন না আমাদের এক্সাম? হ্যাঁ, পরশুদিন সার্কুলার মোশন। ভাইয়া আসি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।